বাংলাদেশেই তৈরি হবে অত্যাধুনিক ড্রোন। একদম ঠিক শুনেছেন, এবার তুরস্কের সাথে যৌথ উদ্যোগে দেশের মাটিতেই গড়ে উঠছে ড্রোন তৈরির বিশাল কারখানা। আর এই মেগা প্রজেক্টের জন্য বেছে নেওয়া হয়েছে আমাদের উত্তরের জেলা বগুড়াকে। প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে বড় এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। তুরস্কের সহযোগিতায় দেশে তৈরি হতে যাচ্ছে সর্বাধুনিক ড্রোন। দেশের উত্তরাঞ্চলের এক ঐতিহাসিক ঘাঁটিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মেগা প্রকল্পটি পারবে দেশের আকাশ সীমা সুরক্ষায় নতুন এক বিপ্লব ঘটাতে। প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতের বৈপ্লবিক পরিবর্তনের ছোঁয়া এবার বাংলাদেশে। বন্ধুরাষ্ট্র তুরস্কের সাথে যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো স্থাপন হতে যাচ্ছে ড্রোনের উৎপাদন কারখানা। প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই গড়ে তোলা হবে এই কারখানা। একই সঙ্গে উত্তরাঞ্চলে দেশের প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটি স্থাপনের কাজও এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাত দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। দিল্লি যা কোনোদিন কল্পনা করেনি, ঠিক সেটাই আজ ঘটে গেল। ভারতের কোটি কোটি ডলারের এক বিশাল বহুল প্রতীক্ষিত স্বপ্ন এবার এক নিমেষেই ধূলিসাৎ হতে চলেছে। ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের বুকে একক রাজত্ব কায়েম করার জন্য ভারত যে অতি চতুর এবং সুদূরপ্রসারী চালটি চেলেছিল, এশিয়া আর ইউরোপের 5টি দেশ মিলে সেই চালটি আক্ষরিক অর্থেই উল্টে গেছে। যে ভারতকে ছাড়া দক্ষিণ এশিয়ার কোনো বাণিজ্যিক রুট বা কানেক্টিভিটির কথা চিন্তাই করা যেত না, সেই ভারতকে আজ এক ঝটকায় আন্তর্জাতিক বাণিজ্যের ম্যাপ থেকে পুরোপুরি মাইনাস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের আকাশে, স্থলে আর সমুদ্রে নীরবে শুরু হয়েছে এক বিশাল পরিবর্তনের প্রস্তুতি। এমন এক পরিকল্পনা যা বাস্তবায়িত হলে আগামী এক দশকে বদলে যেতে পারে বাংলাদেশের সামরিক সক্ষমতার পুরো চিত্র। ৮৬,০০০ কোটি টাকা সংখ্যাটা শুনেই বোঝা যায় এটি কোনো সাধারণ উন্নয়ন প্রকল্প নয়। এটি এমন এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা যার লক্ষ্য বাংলাদেশকে আরো আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং আত্মনির্ভর সামরিক শক্তিতে পরিণত করা। সরকারের নতুন পরিকল্পনায় শুধু নতুন অস্ত্র কেনা নয়, বরং তৈরি করা হচ্ছে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত একটি নতুন বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বাংলাদেশেই তৈরি হবে অত্যাধুনিক ড্রোন। একদম ঠিক শুনেছেন, এবার তুরস্কের সাথে যৌথ উদ্যোগে দেশের মাটিতেই গড়ে উঠছে ড্রোন তৈরির বিশাল কারখানা। আর এই মেগা প্রজেক্টের জন্য বেছে নেওয়া হয়েছে আমাদের উত্তরের জেলা বগুড়াকে। শুধু ড্রোনের কারখানাই নয়, বগুড়া বিমানবন্দরকে রূপান্তর করা হচ্ছে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে, যেখানে যুক্ত হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম বিশেষায়িত বিমান ঘাঁটি। কিন্তু হঠাৎ বগুড়াকেই কেন বেছে নেওয়া হলো, আর তুরস্কের সাথে এই চুক্তিতে বাংলাদেশের কি লাভ? চলুন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যাক। সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশ সচিবালয়ে এক সংলাপে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী তুরস্কের সহযোগিতায় বগুড়া বিমান ঘাঁটির পাশেই এই ড্রোন কারখানা স্থাপন করা হবে। ড্রোন প্রযুক্তিতে বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ তুরস্ক। তাদের তৈরি যুদ্ধ বিমান এবং ড্রোন বিশ্বজুড়ে সমাদৃত। এই যৌথ উদ্যোগের ফলে বাংলাদেশ শুধু ড্রোন ব্যবহারকারী নয়, বরং ড্রোন প্রযুক্তির নতুন হাব হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এটি আমাদের প্রতিরক্ষা খাতকে যেমন শক্তিশালী করবে, তেমনি তৈরি করবে নতুন কর্মসংস্থান এবং প্রযুক্তির স্থানান্তর। এই পুরো মাস্টার প্ল্যানের কেন্দ্রে রয়েছে ঐতিহাসিক বগুড়া বিমানবন্দর। পাকিস্তান আমলে নির্মিত এই বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার শাসনামলে এর উন্নয়নের উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক জটিলতায় তা আর আলো দেখেনি। তবে এবার আর কোনো বাধা থাকছে না। এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ পুরোদমে চলছে। সবচেয়ে বড় খবর হলো, উত্তরাঞ্চলকে কেন্দ্র করে এখানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম বিমান ঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন এবং অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো এই ঘাঁটিতেই মোতায়েন করা হবে। অর্থাৎ দেশের আকাশ সীমা রক্ষায় বগুড়া হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক স্ট্র্যাটেজিক পয়েন্ট। বগুড়া দীর্ঘদিন ধরেই উন্নয়ন বঞ্চিত ছিল। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অত্যন্ত আবেগ জড়ানো কণ্ঠে বলেন, এলাকার উন্নয়নের জন্য কাজ করা কোনো অপরাধ নয়। অতীতে রাজনৈতিক কারণে অনেক প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়নি। তবে এবার বগুড়াকে আর পিছিয়ে রাখা হবে না। ড্রোন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর এবং নতুন বিমান ঘাঁটি, এই 3টি প্রজেক্ট মিলে বদলে যাবে পুরো উত্তরাঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থা। সামরিক ও ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই ড্রোন কারখানা এবং বিমান ঘাঁটি বাংলাদেশের জন্য অত্যন্ত স্ট্র্যাটেজিক একটি পদক্ষেপ। দেশের উত্তরাঞ্চলীয় সীমান্ত এবং বিস্তীর্ণ চরাঞ্চলে সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন প্রযুক্তি এখন সময়ের দাবি। তুরস্কের মতো একটি সামরিক পরাশক্তির প্রযুক্তির সহায়তায় দেশের মাটিতেই যখন এসব ড্রোন তৈরি ও রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে, তখন বিদেশি নির্ভরতা অনেকটাই কমে আসবে। এটি আমাদের প্রতিরক্ষা বাহিনীকে যে কোনো দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং আকাশ সীমায় একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে বিশাল সুবিধা দেবে।
শুধু সামরিক দিকই নয়, এই মেগা প্রজেক্টের হাত ধরে বদলে যাবে পুরো উত্তরাঞ্চলের অর্থনীতি। একটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ড্রোনের মতো হাইটেক কারখানা গড়ে ওঠার অর্থ হলো এখানে শত শত কোটি টাকার নতুন বিনিয়োগ আসবে। স্থানীয় যুবকদের জন্য, বিশেষ করে দেশের তরুণ ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদদের জন্য তৈরি হবে উচ্চমানের কর্মসংস্থানের সুযোগ। এর ফলে বগুড়া ও এর আশপাশের জেলাগুলো শুধু কৃষি প্রধান অঞ্চল হিসেবেই নয়, বরং দেশের অন্যতম প্রধান একটি ইন্ডাস্ট্রিয়াল এবং এভিয়েশন হাবে পরিণত হবে, যা সামগ্রিকভাবে জাতীয় জিডিপিতে বড় অবদান রাখবে। ড্রোন প্রযুক্তি এবং ডিফেন্স সেক্টরে বাংলাদেশের এই নতুন যাত্রা নিয়ে আপনার মতামত কি? তুরস্কের সাথে এই ড্রোন কারখানা কি আমাদের প্রতিরক্ষা খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে? প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাত দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়া বিমান ঘাঁটির পাশে এই ড্রোন কারখানা নির্মাণ করা হবে। প্রতিমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলে এখনও আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর নেই। এ কারণে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে। বিমানবন্দরটির পাশেই স্থাপন করা হবে ড্রোন তৈরির কারখানা, যা দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম বিমান ঘাঁটি স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিমানবাহিনীর বহরে যুক্ত হওয়া নতুন যুদ্ধ বিমানগুলো এই ঘাঁটিতে মোতায়েন করা হবে। প্রসঙ্গত, পাকিস্তান আমলে নির্মিত বগুড়া বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হলেও আন্তর্জাতিক মানে উন্নয়নের উদ্যোগ নানা সময়ে নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলেও এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে রাজনৈতিক কারণে প্রকল্পটি আর এগোয়নি। বাংলাদেশের বগুড়ায় সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর এই উদ্যোগ শুধু দেশের জন্যই নয়, পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশীয় প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আধুনিক ড্রোন উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নজরদারি, সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন সামরিক অভিযানে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বাংলাদেশের এই উদ্যোগকে ভারত কিভাবে দেখছে? নিরাপত্তা বিশ্লেষকদের মতে, প্রতিবেশী কোনো দেশ যখন উন্নত সামরিক প্রযুক্তি উৎপাদনে এগিয়ে যায়, তখন তা স্বাভাবিকভাবেই অন্য দেশগুলোর নজরে আসে। বিশেষ করে ড্রোন প্রযুক্তি আধুনিক যুদ্ধ ও সীমান্ত নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে বগুড়ায় সম্ভাব্য ড্রোন কারখানার অগ্রগতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারে। এদিকে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত বগুড়ায় ড্রোন কারখানা নিয়ে আনুষ্ঠানিক কোনো উদ্বেগ বা আপত্তির কথা প্রকাশ্যে জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ যদি সফলভাবে নিজস্ব ড্রোন উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে পারে, তাহলে তা দেশের প্রতিরক্ষা শিল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবেশেও এর প্রভাব নিয়ে বিভিন্ন দেশ পর্যবেক্ষণ চালিয়ে যাবে। বাংলাদেশের আকাশে, স্থলে আর সমুদ্রে নীরবে শুরু হয়েছে এক বিশাল পরিবর্তনের প্রস্তুতি। এমন এক পরিকল্পনা যা বাস্তবায়িত হলে আগামী এক দশকে বদলে যেতে পারে বাংলাদেশের সামরিক সক্ষমতার পুরো চিত্র। ৮৬,০০০ কোটি টাকা সংখ্যাটা শুনেই বোঝা যায় এটি কোনো সাধারণ উন্নয়ন প্রকল্প নয়। এটি এমন এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা যার লক্ষ্য বাংলাদেশকে আরো আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং আত্মনির্ভর সামরিক শক্তিতে পরিণত করা। সরকারের নতুন পরিকল্পনায় শুধু নতুন অস্ত্র কেনা নয়, বরং তৈরি করা হচ্ছে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত একটি নতুন বাংলাদেশ। প্রথমেই আসা যাক সেনাবাহিনীর কথায়। পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীতে যুক্ত হবে অত্যাধুনিক ট্যাঙ্ক, সাজোয়া যুদ্ধযান, আধুনিক আর্টিলারি রকেট ব্যবস্থা, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং স্বল্প ও মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অর্থাৎ স্থলযুদ্ধের পাশাপাশি শত্রুর আকাশ হামলার প্রতিরোধেও সক্ষমতা কয়েক ধাপ এগিয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। আধুনিক যুদ্ধ এখন শুধু বন্দুক আর ট্যাঙ্কের লড়াই নয়, যুদ্ধের বড় অংশ নির্ভর করে তথ্য সংগ্রহ ও প্রযুক্তির ওপর। তাই সেনাবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে ইউএভি ড্রোন, কাউন্টার ড্রোন প্রযুক্তি এবং অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা। এতে সীমান্ত নজরদারি থেকে শুরু করে গোয়েন্দা তথ্য সংগ্রহ সবকিছুই হবে আরো দ্রুত ও নির্ভুল। এদিকে দীর্ঘমেয়াদী যুদ্ধে যাতে গোলাবারুদের সংকট তৈরি না হয়, সে লক্ষ্যেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। আর্টিলারি গোলা, এমএলআরএস রকেট, ট্যাঙ্কের গোলাবারুদ এবং এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের বড় মজুদ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। অন্যদিকে বদলে যাচ্ছে সমুদ্রের শক্তির ভারসাম্য। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে আধুনিক ফ্রিগেট, করভেট, অস্ফোর প্যাট্রোল ভেসেল এবং নতুন সাবমেরিন। শুধু তাই নয়, সমুদ্রে নজরদারির জন্য যুক্ত হবে বিভিন্ন ধরনের মনুষ্যবিহীন প্ল্যাটফর্ম। পাশাপাশি নতুন নৌঘাটি নির্মাণ, বিদ্যমান ঘাটির আধুনিকায়ন এবং দেশীয় জাহাজ নির্মাণ সক্ষমতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে। অর্থাৎ বঙ্গোপসাগরে বাংলাদেশের উপস্থিতি হবে আরও শক্তিশালী ও কার্যকর। আর সবচেয়ে বেশি আলোচনার বিষয় হতে পারে বিমান বাহিনীর পরিকল্পনা। সরকার জানিয়েছে, ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের অংশ হিসেবে বিমান বাহিনীতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট, আধুনিক ফাইটার জেট, অ্যাটাক হেলিকপ্টার, এন্টি ড্রোন সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি, মাঝারি পাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল এবং দীর্ঘপাল্লার আধুনিক রাডার। অর্থাৎ ভবিষ্যতের আকার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তবে সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে আরেকটি পরিকল্পনায়। সরকার চায় ভবিষ্যতে শুধু বিদেশ থেকে অস্ত্র কিনে নয়, বাংলাদেশ নিজেই তৈরি করবে নিজেদের প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম।
এই লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হচ্ছে মেড ইন বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পনীতি। পরিকল্পনা রয়েছে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন করে তোলার, যেখানে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশেই তৈরি হবে আধুনিক সামরিক সরঞ্জাম। বর্তমানে দেশে গোলাবারুদ, বিস্ফোরক, ক্ষুদ্র অস্ত্রের উপকরণ, সামরিক যানবাহনের যন্ত্রাংশ, যোগাযোগ সরঞ্জাম, পোশাক ও সুরক্ষা সামগ্রী তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে এই তালিকায় যোগ হতে পারে ড্রোন, উন্নত সেন্সর, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সরঞ্জাম সহ আর উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা। এরই মধ্যে বগুড়ায় প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে একটি ইউএভি ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। সরকারের ভাষ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প খাত এবং সশস্ত্র বাহিনীর সমন্বয়ে গড়ে তোলা হবে নতুন প্রতিরক্ষা গবেষণা উদ্ভাবনের পরিবেশ। তৈরি করা হবে দক্ষ প্রকৌশলী, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ। সব মিলিয়ে আগামী 10 বছরের এই পরিকল্পনা শুধু নতুন অস্ত্র কেনার নয়, এটি একটি পূর্ণাঙ্গ সামরিক রূপান্তরের রূপরেখা। বিশ্লেষকরা বলছেন, পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরো আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং আত্মনির্ভর সামরিক সক্ষমতার দেশ হিসেবে নিজেদের অবস্থান আরো শক্ত করতে পারবে। নয়াদিল্লির রাইসিনা হিলের সাউথ ব্লকের বিশাল গম্ভীর ভবনগুলো এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা। বাইরে থেকে দেখলে মনে হবে এই ভবনগুলোর ভেতরে বসে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশের নীতি নির্ধারকরা হয়তো বিশ্বজয়ের কোনো নিখুঁত সমীকরণ মেলাচ্ছেন, কিন্তু ভেতরের গল্পটা আজ সম্পূর্ণ ভিন্ন। সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের বিশাল ডিজিটাল স্ক্রিনের সামনে দাঁড়িয়ে ভারতের শীর্ষ সামরিক এবং গোয়েন্দা কর্তাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জ্বলছে। দিল্লি যা কোনোদিন কল্পনাও করেনি, ঠিক সেটাই আজ ঘটে গেল। ভারতের কোটি কোটি ডলারের এক বিশাল বহুল প্রতীক্ষিত স্বপ্ন এবার এক নিমেষেই ধূলিসাৎ হতে চলেছে। ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের বুকে একক রাজত্ব কায়েম করার জন্য ভারত যে অতি চতুর এবং সুদূরপ্রসারী চালটি চেলেছিল, এশিয়া আর ইউরোপের 5টি দেশ মিলে সেই চালটি আক্ষরিক অর্থে উল্টে গেছে। যে ভারতকে ছাড়া দক্ষিণ এশিয়ার কোনো বাণিজ্যিক রুট বা কানেক্টিভিটির কথা চিন্তাই করা যেত না, সেই ভারতকে আজ এক ঝটকায় আন্তর্জাতিক বাণিজ্যের ম্যাপ থেকে পুরোপুরি মাইনাস করে দেওয়া হয়েছে। মোদী সরকার এতদিন বুক ফুলিয়ে দাবি করত, বাংলাদেশ, নেপাল বা ভুটান যদি ইউরোপ বা বন্ধু এশিয়ার সাথে ব্যবসা করতে চায়, তবে ভারতের কলকাতা বন্দর আর ভারতের তৈরি রাস্তা ব্যবহার করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। ভারতকে ট্রানজিট ফি দিয়েই তাদের এগোতে হবে। কিন্তু রাতারাতি এমন কি জাদু হলো, যার কারণে ভারতকে 1 পয়সার ট্যাক্স না দিয়ে বাংলাদেশ সরাসরি মধ্য এশিয়া আর ইউরোপের সস্তা বাজারের চাবিকাঠি হাতে পেয়ে গেল? কিভাবে আফগানিস্তানের ধূসর পাহাড় আর পাকিস্তানের রুক্ষ সমুদ্র বন্দর মিলে ভারতের ট্রিলিয়ন ডলারের প্রাচীন স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দিল? আজ একদম জলের মতো পরিষ্কার করে আপনাদের সেই রোমাঞ্চকর অন্তরালের গল্প শোনাবো। আন্তর্জাতিক ভূ রাজনীতির দাবার বোর্ডে আজ যে মেগা থ্রিলারটি রচিত হচ্ছে, তাই শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক যুদ্ধ। পুরো গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। ভারত মহাসাগর এবং আমাদের এই বঙ্গোপসাগরের উপর নিজেদের একচেটিয়া দাদাগিরি বজায় রাখার জন্য ভারত একটি মেগা প্রজেক্ট বানিয়েছিল। প্রজেক্টের নাম ছিল INSTC বা ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। সহজ ভাষায় বললে ভারতের পরিকল্পনা ছিল তাদের মুম্বাই বন্দর থেকে পণ্যবাহী জাহাজ রওনা দেবে, সেই জাহাজ গিয়ে ভিড়বে ইরানের চাবাহার পোর্টে। এরপর ইরান থেকে স্থল পথে গাড়ি ও ট্রেনের মাধ্যমে পণ্য চলে যাবে রাশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে। ভারত এই চাবাহার বন্দর বানাতে এবং এই রুট তৈরি করতে আক্ষরিক অর্থে পানির মতো টাকা ঢেলেছে। কেন ঢেলেছে জানেন? ভারতের উদ্দেশ্য ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং আধিপত্যবাদী। প্রথমত, পাকিস্তানের ওপর দিয়ে যাতে তাদের কোনো পণ্য পরিবহন করতে না হয়, পাকিস্তানকে যাতে সম্পূর্ণ বাইপাস করা যায়। দ্বিতীয়ত, বাংলাদেশ, নেপাল, ভুটানের মতো দেশগুলোকে বাধ্য করা যাতে তারা ইউরোপ বা রাশিয়ার সাথে ব্যবসা করতে গেলে ভারতের রুটটাকে ব্যবহার করে। ভারত ভেবেছিল এই দেশগুলো যখন ভারতের রুট ব্যবহার করবে, তখন ভারতের পকেটে আসবে কোটি কোটি ডলারের ট্রানজিট ফি, আর এই পুরো অঞ্চলের বাণিজ্যিক রিমোট কন্ট্রোল থাকবে দিল্লির হাতে। দিল্লি মনে করেছিল তাদেরই মাস্টার স্ট্রোকের কোনো জবাব কারো কাছে নেই। তারা ভেবেছিল বাংলাদেশ তো 3 দিক থেকে ভারতকে দিয়েই ঘেরা, আর একদিকে বঙ্গোপসাগরেও ভারতের নৌবাহিনীর আধিপত্য, তাই বাংলাদেশের ব্যবসা মানেই ভারতের লাভ। কিন্তু ভারত একটি বড় ভুল করে বসেছিল। তারা অহংকারের বশবর্তী হয়ে ভুলে গিয়েছিল যে আন্তর্জাতিক রাজনীতিতে কেউই চিরকাল একা থাকে না, আর কোনো দাদাগিরি চিরস্থায়ী হয় না। ভারতের এই একচেটিয়া দাদাগিরি ভাঙার জন্য পর্দার আড়ালে অত্যন্ত সন্তর্পণে তৈরি হচ্ছিল এক মহাপরিকল্পনা। এবার আসুন সেই আসল খলনায়কের গল্পে, যা এখন ভারতের নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই খলনায়কের নাম হলো ল্যাপিস লাজুলি করিডোর। ল্যাপিস লাজুলি মূলত একটি নীল রঙের অত্যন্ত মূল্যবান পাথরের নাম, যা প্রাচীনকালে এই রুট দিয়ে আনা নেওয়া করা হতো। এখন এই 1000 বছরের পুরনো রুটটিকে নতুন করে জাদুকরী উপায়ে বাঁচিয়ে তুলেছে এশিয়া ও ইউরোপের 5টি দেশ: আফগানিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, জর্জিয়া এবং তুরস্ক। এই দেশগুলো মিলে এখন এমন একটি আন্তর্জাতিক রাস্তা বানিয়েছে যা দিয়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই অত্যন্ত কম সময়ে সরাসরি ইউরোপের বর্ডারে পণ্য পৌঁছে দেওয়া যায়। সবচেয়ে মজার বিষয় কি জানেন? ভারত চাইলেই কিন্তু এই রুটে কোনো নাক গলাতে পারবে না, কোনো ট্যাক্স বসাতে পারবে না। ভারতের দাদাগিরির সীমানার অনেক বাইরে দিয়ে এই 5টি দেশ এক নতুন সিল্ক রুট তৈরি করে ফেলেছে। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। ভারতের বুকে আসল পেরেকটি ঠোকা হয়েছে এর ঠিক পরপরই। এই করিডোরটি এতদিন শুধু স্থলপথেই সীমাবদ্ধ ছিল, কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক মহলে এক নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এই 5টি দেশ সিদ্ধান্ত নিয়েছে তারা এই ল্যাপিস লাজুলি করিডোরকে আরো বেশি বড় করবে এবং সমুদ্রের সাথে যুক্ত করবে। আর সেই বড় করার জন্য তারা বেছে নিয়েছে পাকিস্তানের করাচি পোর্টকে। অর্থাৎ ইউরোপ আর মধ্য এশিয়ার সব মালপত্র এখন আফগানিস্তান হয়ে সোজা নেমে আসবে পাকিস্তানের করাচি বন্দরে। আর পাকিস্তান যখনই এই খেলায় ঢুকে গেল, তখনই পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণটা এক মুহূর্তেই করতে গেল। ভারতের কোটি কোটি টাকা খরচ করে বানানো চাবাহার পোর্ট এখন একদম শুনশান, জনমানবহীন এক মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়েছে। কারণ করাচি বন্দর ব্যবহার করলে খরচ এবং সময় দুটোই ভারতের রুটের চাইতে অনেক কম লাগছে। ইউরোপের ব্যবসায়ীরা কেন ভারতের চাবাহার ঘুরে বেশি খরচে পণ্য আনবে যখন তারা করাচি দিয়ে সস্তা এবং দ্রুত মাল পেয়ে যাচ্ছে? ভারতের ট্রিলিয়ন ডলারের INSTC প্রজেক্ট এক ধাক্কায় ICUতে চলে গেল।
এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আরে ভাই, আফগানিস্তান, পাকিস্তান আর ইউরোপের এই রাস্তা দিয়ে আমাদের বাংলাদেশে লাভ কি? বাংলাদেশ এখানে কি করেছে? প্রিয় পাঠক, এখানেই লুকিয়ে আছে আসল চমক। বাংলাদেশ না চাইলেও আন্তর্জাতিক বাণিজ্যের এই গেমের সবচেয়ে বড় চাল কিং মেকার হয়ে উঠেছে। কিভাবে? একটু ঠান্ডা মাথায় বুঝুন। সম্প্রতি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ চালু হওয়া নিয়ে জোরদার আলোচনা চলছিল এবং ইতিমধ্যে করাচি থেকে সরাসরি কার্গো জাহাজ চট্টগ্রাম বন্দরেও চলে এসেছে। এর আগে পাকিস্তান বা মধ্য এশিয়া থেকে কোনো মাল বাংলাদেশে আসতে হলে প্রথমে সিঙ্গাপুর, শ্রীলঙ্কা বা মালয়েশিয়া হয়ে ঘুরে আসতে হতো। এতে সময় লাগতো প্রায় 1 মাস আর খরচ হতো আকাশচুম্বী। কিন্তু করাচি থেকে চট্টগ্রাম সরাসরি জাহাজ চলাচলের কারণে এখন মাত্র কয়েকদিনেই মালপত্র চলে আসছে। এবার 2-2-4 মিলান ল্যাপিস লাজুলি করিডোর এসে শেষ হচ্ছে করাচি বন্দরে, আর করাচি বন্দর থেকে সরাসরি জাহাজ আসছে আমাদের চট্টগ্রাম বন্দরে। তার মানে কি দাঁড়ালো? ইউরোপ, তুরস্ক কিংবা মধ্য এশিয়ার সস্তা বাজার থেকে যে কোনো পণ্য এখন আফগানিস্তান, পাকিস্তান হয়ে সোজা চলে আসবে আমাদের বাংলাদেশে। আবার বাংলাদেশি পণ্য অত্যন্ত দ্রুত পৌঁছে যাবে এসব দেশের বাজারে। মাঝখান থেকে ভারতের কলকাতা বন্দর ব্যবহার করার বা ভারতকে ট্রানজিট ফি দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই বাংলাদেশের আর থাকলো না। ভারত একদিন ভাবতো বাংলাদেশকে তারা বাণিজ্যিক দিক থেকে এক প্রকার লক বা অবরুদ্ধ করে রেখেছে। তারা সীমান্তে অশুল্ক বাধা দিয়ে ট্রানজিটের নামে আমাদের গলা টিপে ধরেছিল। কিন্তু এই নতুন রুট চালুর ফলে ভারতের সেই লক বা তালাটি এক ঝটকায় ভেঙে চুরমার হয়ে গেছে। বাংলাদেশ এখন সম্পূর্ণ স্বাধীনভাবে ভারতের কোনো দয়া বা ভিক্ষা ছাড়াই ইউরোপ ও মধ্য এশিয়ার সাথে ব্যবসা করার এক অবারিত মহাসড়ক পেয়ে গেছে। আসুন এবার একটু ব্যবসার হিসাব করি, যা শুনলে যে কোনো সাধারণ মানুষের চোখ কপালে উঠবে এবং ভারতের ব্যবসায়ীদের মাথায় হাত পড়বে। আমাদের বাংলাদেশ কিসের উপর ভর করে টিকে আছে জানেন? আমাদের তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্প। আর এই গার্মেন্টস চালাতে আমাদের সবচেয়ে বেশি কি লাগে? কাঁচা তুলা বা কটন। আপনারা হয়তো জানেন না, পৃথিবীর সবচেয়ে ভালো এবং সস্তা তুলা পাওয়া যায় মধ্য এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানে। কিন্তু এতদিন ভারতের বাণিজ্যের মারপ্যাচ এবং লজিস্টিক দূরত্বের কারণে আমরা সেই তুলা সহজে পেতাম না। আমাদের বাধ্য হয়ে চড়া দামে ভারতের তুলা কিনতে হতো, অথচ ভারত থেকে অনেক ঘুরে সেই তুলা আমাদের বাংলাদেশে আসতো। ফলে ভারতের তুলা ব্যবসায়ীরা আমাদের উপর এক প্রকারের খবরদারি চালাতো। তারা যখন ইচ্ছা দাম বাড়াতো, যখন ইচ্ছা সাপ্লাই বন্ধ করে দিত। কিন্তু এই নতুন ল্যাপিস লাজুলি আর করাচি চট্টগ্রাম রুট ওপেন হওয়ার কারণে এখন কি হবে? তুর্কমেনিস্তানের সেই বিশ্ব সেরা সস্তা তুলো সরাসরি ট্রাকে করে আফগানিস্তান, পাকিস্তান হয়ে জাহাজে চড়ে সোজা চলে আসবে বাংলাদেশের গার্মেন্টস গুলোতে। এতে আমাদের কাপড়ের উৎপাদন খরচ এক ধাক্কায় অনেক কমে যাবে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক আরো সস্তা এবং প্রতিযোগিতামূলক হবে, আর এর ফলে আমাদেরই লাভ হবে দ্বিগুণ। আর অন্যদিকে ভারতের তুলার বাজার এক বিশাল ধাক্কা খাবে। ভারতের গুজরাট আর মহারাষ্ট্রের ব্যবসায়ীরা যে একচেটিয়া মুনাফা করত, তাদের সেই অহংকার এখন ধুলোয় মিশে গেছে। তারা যে মার্কেটটি নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবেছিল, সেই মার্কেটটি আজ তাদের হাতছাড়া হয়ে গেল। এই পুরো গল্পের পিছনে একজন অদৃশ্য জাদুকর যে বসে আছেন, তাকে কি আপনারা চিনতে পেরেছেন? তিনি হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন কখনোই সরাসরি সামনে এসে যুদ্ধ করে না, তারা যুদ্ধ করে মগজ দিয়ে, তারা যুদ্ধ করে টাকার বুদ্ধি দিয়ে। চীন অলরেডি পাকিস্তানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বানিয়েছে সিপিসি বা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর। চীন ভালো করে জানে, ভারতকে যদি এই অঞ্চলে কোণঠাসা করতে হয়, তবে পাকিস্তানের করাচি আর গোয়াদার বন্দরকে যে কোনো মূল্যে সচল রাখতে হবে। আর বাংলাদেশ যেহেতু চীনের একটি বড় অর্থনৈতিক পার্টনার, তাই চীন পর্দার আড়ালে থেকে এই ল্যাপিস লাজুলি করিডোরকে করাচি পোর্টের সাথে যুক্ত করার জন্য পুরো কলকাঠি নেড়েছে। চীন চেয়েছে এমন এক অর্থনৈতিক বলয় বা অক্ষ তৈরি করতে, যেখানে চীন, পাকিস্তান, মধ্য এশিয়া, ইউরোপ এবং বাংলাদেশ এক সুতোই কাঁথা থাকবে। আর এই সুতোর বাইরে একা পড়ে থাকবে শুধু ভারত। ভারত মহাসাগরে ভারতকে একঘরে করে ফেলার যে সূক্ষ্ম এবং নিখুঁত চাল চীন চেলেছিল, ল্যাপিস লাজুলি করিডোর আর করাচি চট্টগ্রাম রুট হলো সেই চালেরই চূড়ান্ত এবং সবচেয়ে সফল বাস্তবায়ন। আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে ভারত ভেবেছিল তারা একাই রাজা, তারা ভেবেছিল তারা যা ইচ্ছা তাই করবে। কিন্তু 5 দেশের এই নতুন করিডোর আর বাংলাদেশ পাকিস্তানের সরাসরি নৌ যোগ দিল্লির পুরো হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে। ভারতের কোটি কোটি ডলারের চাবাহার পোর্ট এখন অকেজো হওয়ার মুখে, আর বাংলাদেশের সামনে খুলে গেছে ইউরোপ ও মধ্য এশিয়ার সস্তা বাণিজ্যের এক নতুন দিগন্ত। ভারতের উপর এক বিন্দু নির্ভর না করে বাংলাদেশ এখন বিশ্বমঞ্চে নিজেদের অর্থনৈতিক শক্তির জানান দিচ্ছে। রাত শেষ হয়ে আসছে। দিল্লির রাইসিনা হিরে হয়তো আজ কোনো ঘুম নেই। মোদী সরকার তাদের উগ্রবাদী রাজনীতির চর্চা করতে গিয়ে ভারতকে এমন এক খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে ফেরার কোনো পথ নেই। চারপাশের সব প্রতিবেশী দেশের সাথে ভারত সম্পর্ক নষ্ট করেছে, আর আজ দক্ষিণ এশিয়ার সেই একমাত্র রাষ্ট্রটিও তাদের বাণিজ্যিক শেকল ভেঙে বেরিয়ে গেল, যাকে তারা নিজেদের সবচেয়ে অনুগত উপনিবেশ বলে মনে করত। একটি রাজনৈতিক এবং ভূ কৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে ভারত তাদের চাবাহার পোর্টের চাল চেলেছিল, কিন্তু এশিয়া ও ইউরোপের 5টি দেশ মিলে সেই চাল তো করেনি, উল্টো দাবার বোর্ডটাই উল্টে দিয়েছে। ঢাকা এখন নিজের শর্তে চলে। এখন দেখার বিষয়, এই বিশাল বাণিজ্যিক ধাক্কা সামলাতে মোদী সরকার আগামী দিনে কি চাল চালে। ভারত কি পারবে তাদের হারিয়ে যাওয়া দাদাগিরি ফিরিয়ে আনতে, নাকি চীন, পাকিস্তান আর বাংলাদেশের এই নতুন বাণিজ্যিক জোটের সামনে তাদের নীরবে আত্মসমর্পণ করতে হবে? বাংলাদেশ এখন দাবার বোর্ডের রাজা হয়েই বিশ্বমঞ্চে পদার্পণ করছে, আর সেই রাজার চালে সাউথ ব্লকের অহংকার কিভাবে মাটিতে মিশে যায় তা দেখার জন্য প্রহর গুনছে পুরো দক্ষিণ এশিয়া। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।